এই অর্থের সময়মূল্য অধ্যায়ের যে অঙ্কটি সমাধান করব তা ঢাকা বোর্ড 2023-এ এসেছিল। আপনাদেরকে বলে রাখি, আপনাদের কাছে থাকা বই, গাইড কিংবা টেস্ট পেপারের কোনো অঙ্কে যদি কোনো ধরনের অসুবিধা থাকে তা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আর এই অধ্যায়ের অঙ্ক করতে হলে প্রথম কাজ হবে প্রত্যেকটি সূত্র আপনাদের মনে রাখা। যখন সূত্রগুলো মনে থাকবে, অঙ্কগুলো করতে আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। এই অঙ্কগুলো যখন আপনারা করবেন, প্রশ্নটি হাতে পাওয়ার পরে প্রথমে করবেন কি, গ এবং ঘ এই প্রশ্ন দুটি পড়ে নেবেন। যখন এই প্রশ্ন দুটি পড়বেন, আপনাদেরকে কি করতে বলছে এটা যখন বুঝতে পারবেন, দেখবেন অঙ্কটি আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। অঙ্কটা করতে অনেকটাই সহজ হয়ে যাবে। আসুন দেখি আমাদের গ এবং ঘ কি বলে। উদ্দীপকে উল্লেখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করুন। উদ্দীপকে উল্লেখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য, দেখেন মাসিক কিস্তির বর্তমান মূল্য, তার মানে আপনি বুঝতে পারতেছেন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির অঙ্ক। কারণ কিস্তি বলছে, বর্তমান মানে বর্তমান মূল্য বলছে এবং মাসিক, এবং মাসিক বলা মানে কি, এক বছরে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক মাসে এক একবার, মানে হলো এক বছরে 12 বার, প্রত্যেক মাসে একবার, মাসিক মানে প্রত্যেক মাসে এক একবার, তার মানে এম আছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির অঙ্ক এম আছে, এইটুকু আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়ত কি বলছে, সাদমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত, মানে হয়তো দুইটা তিনটা প্রকল্প দেওয়া থাকবে, তার ভিতরে বলবে কোনটি গ্রহণ করা উচিত। অর্থের সময় মূল্য ধারণায় বিশ্লেষণ করুন। এখন এটা পড়ে আমরা বুঝতে পারলাম না যে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি করতে হবে, না এককালীন করতে হবে, না ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি করতে হবে। এর জন্য করব কি, আমরা উদ্দীপকটি পড়ব এবং আপনাদেরকে বলে রাখি যে একই উদ্দীপকে, মানে প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটিও ব্যবহার করা যায়, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটিও ব্যবহার করা যায়। এর জন্য আপনার কাজ হবে উদ্দীপকে কোনটি ব্যবহার করতে হবে, এর যে হিন্টস আছে সেই হিন্টসটি খুঁজে বের করা। আর এর জন্য আপনাকে একটু প্র্যাকটিসের ভিতর থাকতে হবে, এবং আমাদের ভিডিও দেখে বা স্যারদের কাছে পড়ার সময় আপনারা দেখবেন তারা বিভিন্ন হিন্টসটা আপনাদেরকে ধরাই দেওয়ার চেষ্টা করে। সেই অনুপাতে আপনি আপনার বাসায় অঙ্কটা নিজে নিজে একটু চেষ্টা করবেন, দেখবেন আপনি একটা সময় পেরে যাবেন। যাই হোক, দেখি আমাদের উদ্দীপকটি কি বলে। সাদমান একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেলেন। আচ্ছা, খেয়াল করেন, সাদমান একটি মোটরসাইকেল কিনতে কিন্তু শোরুমে গেছে, তার মানে কিন্তু এখনের প্রেজেন্টের ঘটনা ব্যাপারটাতে। শোরুম ম্যানেজার তাকে দুটি প্রস্তাব দেয়, শোরুম ম্যানেজার তাকে দুইটা প্রস্তাব দিচ্ছে, মানে দুইটা বিকল্প। প্রথমটি হলো মোটরসাইকেলের মূল্য 1.5 লক্ষ টাকা নগদে পরিশোধ। তার মানে সাদমান যখন মোটরসাইকেলটা কিনতে গেছে, মানে এখন গেছে কিন্তু, তখন শোরুম ম্যানেজার কি বললো, যে ভাই আপনি যদি মোটরসাইকেলটি নেন 1.5 লক্ষ টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তার মানে কখন করতে হবে, এখন। তার মানে এখানেও কিন্তু বর্তমান মূল্যের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দ্বিতীয় অপশনটি দেখি, দ্বিতীয়টি হলো 25% ডাউন পেমেন্ট পরিশোধ করে। আর একটা অপশন কি দিয়েছে, যে আপনি যদি মোটরসাইকেলটি নিতে চান তাহলে 25% ডাউন পেমেন্ট দিতে পারেন, আপনার কাছে ক্যাশ নাই থাকতে পারে, তাহলে আপনি 25% ডাউন পেমেন্ট দেন এবং বাকি টাকা 3,000 করে মাসিক কিস্তিতে আগামী 5 বছর পরিশোধ করবেন। মানে বাকি যে টাকা থাকবে 25%-এর পরে, ওই টাকাটা প্রতি মাসে 3,000 করে কিস্তি দিয়ে পরিশোধ করতে হবে। ভালো কথা। প্রত্যাশিত আয়ের হার 12%, মানে সুদের হার। প্রথম বিকল্প যদি করি সেখানে 12%, দ্বিতীয় বিকল্প তো 12%। এখন দেখেন গ নাম্বার, আপনাকে বলছে মাসিক কিস্তির বর্তমান মূল্য, তার মানে দ্বিতীয় যে প্রস্তাবটা আছে সেখানে মাসিক কিস্তির বর্তমান মূল্যটুকু করতে বলছে, আর কিছু করতে বলে নাই। ওকে ফাইন, এখন আমরা জানি বর্তমান মূল্য, তার মানে আমার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটি হবে, এখানে একটু লিখে নিই যে গ নাম্বার, সংক্ষেপে আমি লিখলাম, আপনারা একটু লিখবেন যে মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করা হলো। আমি জাস্ট সংক্ষেপে একটু করলাম। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, তাহলে এ গুণ প্রেজেন্ট মানে প্রথমে, তাহলে আমরা লিখব 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন ভাগ আই। এইটা হলো আমার স্বাভাবিক যে সূত্র সেটি। এখন কথা হলো, যেহেতু আপনাকে মাসিক কিস্তির কথা বলছে, তার মানে কি এম আছে, তাহলে আমরা কি করব, আই কে এম দ্বারা ভাগ, এন কে এম দ্বারা গুণ গেল। এখন দেখেন এই যে মাসিক কিস্তি, সেটা কিন্তু আপনাকে শুরুতে না শেষে তা কিন্তু বলেনি, যে আপনি কিস্তিটা শুরুতে দিবেন না শেষে দিবেন, মানে যেটাকে আমরা শুরুতে বলে অগ্রিম বলি, আমাদের বইতে
বা গাইডে লেখা আছে অগ্রিম অ্যানুইটি, সেটাকে আমরা বলি শুরুতে। তা যেহেতু বলা নেই, তার মানে আপনি ধরে নেবেন শেষে। আমি কিন্তু একটা অঙ্কে সব বলার চেষ্টা করছি, অর্থাৎ একটা অঙ্ক যদি আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করেন, অনেকটা আপনারা অন্য অঙ্কগুলো প্র্যাকটিস করার প্র্যাকটিস নিজে নিজে করতে পারবেন। এর জন্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, বুঝতে পারছেন সূত্রটি আমরা লিখলাম। আমরা সাইডে একটু লিখে নেব প্রত্যেকটা মানে। এখানে এ অ্যানুইটি কিস্তির পরিমাণ ৩০০০ টাকা, আয় ১২% বা 0.12, এম মাসিক, তাহলে ১ বছরে ১২ বার, এন ৫ বছর। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করতে হবে। ওকে, ডান। এখন মানগুলো আমরা একটু বসাই। ৩০০০ টাকা গুণ এখানে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই ভাগ এম, এম এর মানটি বসালাম। এবার ৫ গুণ ১২ এম এর মান, এবার আই এর মান 0.12 ভাগ এম এর মান ১২। ৩০০০ গুণ, এখন আপনারা করবেন কি, উপরের অংশের কাজটা একবারে করবেন, নিচের অংশের কাজ একবারে করবেন। যখন আপনারা এই উপরের অংশের কাজটি করতে যাবেন তখন দেখেন ওইখানে আই এর মানটা আছে, সেখানে আছে কি 0.12 ভাগ 12। এই যে মানটা আছে, এই মানটার সাথে সাথে নিচের মানে লিখে ফেলবেন 0.01। এখন উপরে যান, এর সাথে কি আছে 1 যোগ, তাহলে যোগ 1। এই মানটার সাথে কি পাওয়ার 5 গুণন 12, 5 বারং 60, এই যে পাওয়ার 60 মানটা বের হয়েছে। তার সাথে আছে এই যে মানটা বের হবে, এই মানটা দ্বারা কি করবেন 1 কে এই মান দ্বারা ভাগ, তাহলে আমরা লিখলাম 1 ভাগ অ্যান্সার। যে মানটা বের হলো সেই মানটা কি করব, 1 থেকে ওই মানটা বিয়োগ, তাহলে যে 1 বিয়োগ অ্যান্সার। এই যে মানটা, এই মানটা আপনারা উপরে লিখে ফেলেন 0.5503 841। এই মানটাকে হলো এই অংশটা দ্বারা ভাগ, তাহলে এই যে ভাগ 0.01। এখন এটা একটু লিখে ফেলেন ৩০০০ গুণন ৪৪.৯৫৫০৩৮৪১। ক্যালকুলেটর যে মানটা আছে সেই মানটা কিছু অংশ কম লিখতে পারেন, সমস্যা নেই, কারণ আপনার এই মানটা তো ক্যালকুলেটরেই থাকবে। একে কি করবেন, আপনি গুণ ৩০০০ কিস্তিটা দিয়ে গুণ দিয়ে দিবেন, তাহলে আপনি বর্তমান মূল্যটি পেয়ে গেলেন। বর্তমান মূল্যটি দাঁড়াচ্ছে হলো ১,৩৪,৮৬৫, ১,৩৪,৮৬৫ টাকা 0.11। এটা দিলেন আর কি, না দিলেও অসুবিধা নেই। দশমিকের পরে যেহেতু 5-এর কম আছে, তাই আপনি নিলেও পারেন, না নিলেও পারেন। এখন দেখেন, এই হলো আপনার কিস্তির বর্তমান মূল্য, অর্থাৎ ৩০০০ টাকা করে যে কিস্তি আপনি প্রদান করবেন, সেই টাকা 5 বছর ধরে যেটা দিবেন, সেই টাকা যদি বর্তমানে একসাথে দেন, তাহলে তা হচ্ছে ১,৩৪,৮৬৫ টাকা দেওয়ার সমান। আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কিভাবে করতে হবে এবং কেন আমি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটি ব্যবহার করলাম, কিভাবে ব্যবহার করলাম। দেখেন, গ নাম্বারটা যখন আমি পড়েছিলাম তখনই কিন্তু আমার কাছে অঙ্কটা সহজ হয়ে গিয়েছিল। এখন আপনাদের কাজ হচ্ছে সূত্রগুলো মনে রাখা। এখন দেখি ঘ নাম্বার প্রশ্নটি আমাদের কি বলে। সাদমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত, অর্থাৎ এই যে উদ্দীপকে কিন্তু শোরুম ম্যানেজার দুটি প্রস্তাব দিয়েছিল। একটা দিয়েছিল কি, যে আপনি চাইলে এখনই ১.৫ লক্ষ টাকা নগদে দিয়ে মোটরসাইকেলটি নিতে পারেন। দ্বিতীয়টি হলো 25% ডাউন পেমেন্ট দেবেন এখন, আর বাকি টাকা ৩০০০ করে কিস্তিতে দেবেন আগামী 5 বছর। এই ছিল আমার দুইটা প্রস্তাব। এই দুইটার মধ্যে কোনটা সে গ্রহণ করবে? যদি সে প্রথমটা গ্রহণ করে, তাহলে খেয়াল করেন কি বলছে, আপনি মোটরসাইকেলের মূল্য ১.৫ লক্ষ টাকা, এই যে ১.৫ লক্ষ টাকা নগদে পরিশোধ করবেন। নগদে মানে কি, তিনি তো মোটরসাইকেলটি কিনতে এখন গেছে, তাকে শোরুম ম্যানেজার বলছে কি নগদে ১.৫ লক্ষ টাকা পরিশোধ করবে, তার মানে কি টাকাটা এখন দেবে। তাহলে এখন যেহেতু টাকাটা দিবে ১.৫ লক্ষ টাকা, তাহলে এটা কি মূল্য, বর্তমান মূল্য। তাহলে প্রথম প্রস্তাবের সাথে যদি আমি দ্বিতীয় প্রস্তাবের তুলনা করি,
তাহলে দ্বিতীয় প্রস্তাবের কি করতে হবে? বর্তমান মূল্য। কারণ দুইটা প্রকল্প বা তিনটা প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি ভালো বেছে নিবেন এইরকম কোনো বিষয়ের যদি সমাধান দিতে হয় মানে অঙ্ক করতে হয়, তখন আপনাকে কি করতে হবে? প্রত্যেকটি প্রকল্পের হয় বর্তমান মূল্য নির্ণয় করতে হবে অথবা প্রত্যেকটি প্রকল্পের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করার জন্য আমরা যে হিন্টস বলছি, যে বিষয়টা আমি বলি, তার উপর ডিপেন্ড হব। এখন আমার অঙ্কের হিন্টস হলো কি, যদি প্রথম প্রস্তাবটি তিনি গ্রহণ করে তাহলে তাকে তো এখন বর্তমান মূল্য 1.5 লক্ষ টাকা দিতে হচ্ছে। তাহলে তার সাথে তুলনা করতে হলে আমি দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য করব। গুড। এখন ঘ নাম্বারে যখন করব, দেখেন দ্বিতীয় প্রস্তাবে কিন্তু আপনি কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করছেন, তাহলে ঘ নাম্বারে কিন্তু এই অঙ্কটা আবার করা লাগবে না। তখন আপনি শুধুমাত্র করবেন কি, লিখবেন যে ঘ নাম্বার প্রশ্নটি কোন প্রস্তাবটি ভালো তা গ্রহণ করার মানে কোন বিকল্পটি গ্রহণ করা উচিত তা অর্থের সমমূল্য ধারণায় বিশ্লেষণ করা হলো দিয়ে লিখবেন, যদি তিনি প্রথম প্রস্তাবটি গ্রহণ করেন তাহলে মোটরসাইকেলের মূল্য বাবদ বর্তমানে তাকে 1.5 লক্ষ টাকা প্রদান করতে হবে। আর তিনি যদি দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করেন তাহলে তাকে মোটরসাইকেলের মূল্য বাবদ বর্তমানে পরিশোধ করতে হবে, আমি অত কথা লিখছি না, হবে দিয়ে লিখবেন ডাউন পেমেন্ট প্লাস কিস্তির বর্তমান মূল্য, কিস্তির বর্তমান মূল্য। সরি, জায়গার স্বল্পতার জন্য এরকম হচ্ছে, আপনারা আমার কথাগুলো শুনে একটু দেখার চেষ্টা করবেন। সমান সমান এই যে 1.5 লক্ষ টাকা এর 25%, আমাকে বলছে না ডাউন পেমেন্ট, তার মানে এটা আমি এখন দেবো 25%, প্লাস এই যে লিখবেন 1,34,865 টাকা, এখানে লিখবেন 1,34,865 টাকা, ব্র্যাকেট দিয়ে লিখবেন গ হতে প্রাপ্ত, ব্র্যাকেটে দিয়ে লিখবেন গ হতে প্রাপ্ত, মানে এই টাকাটা তো আপনার আর এখানে করার দরকার নেই, আপনি তো বর্তমান মূল্য গতে মানে নির্ণয় করছেন, জাস্ট ওই বর্তমান মূল্যটা নিয়ে আসবেন। এবার 25% ডাউন পেমেন্ট দিচ্ছেন, এটা তো বর্তমান মূল্য, এটার সাথে ওই দুইটা জিনিস দিচ্ছেন আপনি, কিস্তি 3,000 মানে 3,000 টাকা করে 5 বছর কিস্তি দেবেন ওই টাকাটা, আর 25% ডাউন পেমেন্ট, তাহলে এই দুইটা টাকা মোট একসাথে দেওয়া হচ্ছে। তাহলে এই 2 টাকা যখন মানে 2টা টাকা যখন একসাথে যোগ করবেন তাহলে এটা হবে কি দ্বিতীয় প্রস্তাবের মোট বর্তমান মূল্য। তাহলে 25% করলে কত হয় আমরা একটু দেখব, 25% 37,500 টাকা প্লাস 1,34,865 টাকা প্লাস 1,34,865 টাকা, বলছেন 1,72,365 টাকা। একটু খেয়াল করেন, যদি তিনি দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করেন তাহলে তাকে মোটরসাইকেলের মূল্য বাবদ প্রদান করতে হচ্ছে কত বর্তমানে, এটা কিন্তু বর্তমানে 1,72,365 টাকা, আর প্রথম প্রস্তাবে নিলেন 1.5 লক্ষ টাকা, তখন আপনি বলবেন কি, দেখা যাচ্ছে যে প্রথম প্রস্তাবটি গ্রহণ করলে তাকে এত বিয়োগ এত টাকা কম প্রদান করতে হবে, সুতরাং প্রথম প্রস্তাবটি গ্রহণ করা উচিত। আশা করছি অঙ্কটি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন দেখবেন একটা সময় আপনাদের আর কোনো অঙ্কে অসুবিধা থাকবে না। আমার এই ভিডিও দেখে যদি আপনার সামান্যতম উপকার হয়, ভিডিওগুলো শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন এবং সর্বপ্রথম আপনি আমার চ্যানেলে এবং পেজের সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।